বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার বন্ধু, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ তো শুক্রবার এবং অ্যাজ প্রমিসড শুক্রবারে আরও একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। আজ শুনবেন সুলেখক দেবোত্তম দের কাহিনী শাপলা। আমাদের আজকের গল্পে প্রত্যেকবারের মতোই গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প দেবোত্তম দের কাহিনী শাপলা। রাস্তাটার সামনে টোটোওয়ালা টোটোটা থামিয়ে বলল, দাদা এর বেশি যেতে পারবো না, সামনে বর্ডার, ওইটা রাস্তাও নেই গাড়ি কাটানোর, এখানে নেমে পড়ুন। ছেলেটা টোটো থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে রাস্তাটা ধরে এগোতে লাগলো। চারিদিকটায় ঘুটঘুটে অন্ধকার, পথবাতি যাও আছে তাও একটা থেকে আরেকটা অনেকটা দূরে বসানো, আর সেই আলোর মধ্যে বোঝা যাচ্ছে সীমান্তের লাল আলোগুলো। এই লাল আলোগুলোয় ভালোভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে যেন রাতের নির্জনতায় কেউ জলজলে চোখে তাকিয়ে আছে। ছেলেটা রাস্তার মধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু মোবাইলে চার্জ না থাকায় ফোনটা সুইচ অফ হয়ে গেল। রাস্তার সামনেটা অন্ধকার, সাথে শীতের দিন কুয়াশায় ঘিরে রেখেছে চারিদিকটাকে। হঠাৎ সামনের অন্ধকার থেকে কে জানি ছেলেটাকে বলল, কোথাও যাবেন বুঝি? বাড়ি চিনতেছেন না? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, কে তুমি? এত রাতে এখানে কি করছো? কালচে অন্ধকারের মধ্যে থেকে সে খানিকটা হেসে বলল, আমার নাম শাপলা, আমি এখানেই থাকি। এই যে সীমান্ত দেখছেন, ওখানেই আমি থাকি। আর আপনি? ছেলেটা বলল, আমার নাম আশিস, এখানেই একটা আত্মীয়র বাড়িতে এসেছি, আমার পিসিমার বাড়িতে, কিন্তু বাড়িটা খুঁজে পাচ্ছি না। আর একে যা কুয়াশা পড়েছে তাতে কিছুই চিনতেও পাচ্ছি না। সেই ছোটবেলায় একবার এসেছিলাম, তারপরে আর আসাও হয়নি সেভাবে। ও, রাতে থাকবেন কোথায়? বাইরে যে পরিমাণে হিম পড়ছে, রাতে বাইরে থাকাটা একদমই ঠিক হবে না। আপনার অসুবিধা না হলে আমার বাড়িতে আপনি থাকতে পারেন। আশিস কেমন ইতস্তত করেই বলল, না না, ঠিক আছে, ও আমি খুঁজে নেব। ঠিক, আপনার বাড়িতে এই সময় গেলে আপনার সমস্যা হতে পারে, আমি খুঁজে নেব। ঠিক, কোনো সমস্যা নেই, আসেন তো, একটা রাতে তো থাকবেন। আর কিসের সমস্যা? হ্যাঁ, আসুন। সেই অন্ধকারে কেবল মেয়েটার নুপুরের শব্দ শুনতে পেল আশিস। আর একটা জিনিস, মেয়েটার শরীর থেকে কেমন যেন একটা ফুলের গন্ধ ভেসে আসছে, যেন পুকুরের ফোটা শাপলা ফুলের ঘ্রাণ আসছে মেয়েটার শরীর থেকে। এতটাই গাঢ় অন্ধকার চারিদিকে যে মুখটা বোঝা গেল না মেয়েটার। আরেকটু দূরেই নবাবপুর বর্ডার, সামনেই কতগুলো আলো জ্বলছে। মেয়েটা একটা বড় গাছের পাশ দিয়ে নেমে একটা পুকুরে নামলো ধীরে ধীরে। গাঢ় অন্ধকারে সেটা বোঝা যাচ্ছিল না, শুধু মৃদু হেসে বলছিল, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। জলে পা ডোবাতেই আশিস বলল, আরে শাপলা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা তো জল, কি ঠান্ডা। শাপলা সেই জলের মধ্যে গুনগুন শব্দ করে হাঁটতে হাঁটতে বলল, তাতে কিচ্ছু হবে না, এই জল তো অল্প, ডুববেন না। আসেন না, কিছুটা সামনে যে আলো দেখছেন, সেটাই তো আমার বাড়ি। সামনে কোনো আলো নেই, বর্ডারের আলোটা খানিকটা দূরে। আলো থাকলে আশিস দেখতে পেত যে যেখানে দাঁড়িয়ে মেয়েটা কথাগুলো বলছিল, সেখানে মেয়েটা প্রায় জলের মধ্যে ডুবে যাচ্ছিল।
কোথায়? সামনে তো বর্ডারের আলো দেখতে পাচ্ছি। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, ওখানেই আমার বাড়ি, ওই আলোটার কাছাকাছি। জলের আরো গভীরে নামছিল আশিস। হঠাৎ পেছন থেকে কে জানি হ্যারিকেন হাতে আশিসের হাতটা ধরল শক্ত করে। পেছন ঘুরে আশিস দেখল একটা বুড়ি জলজলে চোখে তাকিয়ে রয়েছে আশিসের দিকে। তারপর ওকে বলল, এত রাতে বর্ডারে একা একা কেন এসেছো? কে তুমি? তোতলাতে তোতলাতে আশিস বলল, না মানে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে এসেছিলাম, কিন্তু বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। এখানে একটা মেয়ের সঙ্গে দেখা হলো, ওই বলল যে ওর সঙ্গে ওর বাড়িতে আজকে রাত্রিটা থাকতে। আর আশেপাশে কাউকে দেখছিলামও না, তাই আর কি। বুড়িটা কাঁপা কাঁপা হাতে তার হাতের আঙুল দিয়ে আশিসের চোখের সামনে নিয়ে গিয়ে বলল, এত রাতে কে আসবে এখানে? আর তোর সামনে কি আছে দেখ। আর একটু হলেই তো নিজের সর্বনাশ নিজে করতে যাচ্ছিলি, দেখ সামনে কি আছে। হ্যারিকেনের আলোটা সামনে কিছুটা পড়ছে। সেই আলোতেই আশিস দেখল যে সামনে একটা জল ভর্তি আস্ত পুকুর। রাতের অন্ধকারে বোঝা যায় সারা পুকুরে ফুটে আছে কতগুলো শাপলা ফুল। সত্যি এই অন্ধকারে ভরা পুকুরটায় আরেকটু নামলে যে জলে ডুবে যেত আশিস। বিড়বিড় করে আশিস বলল, তাহলে মেয়েটা কি আমাকে ডুবিয়ে মারতে চাইছিল? বুড়ি পেছন থেকে বলল, তোমার নাম কি? আমার নাম আশিস। আমার পিসির বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। আসলে সেই ছোটবেলায় এসেছি তো, এখন ঠিক কোন জায়গাটায় পিসির বাড়ি তা ঠিক মনে করতে পারছি না। তাই রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে ওই মেয়েটার সঙ্গে দেখা হলো, আর তারপর ও বলল। বাকি কথা আর আশিসকে বলতে হলো না। সেই বুড়িটা বলল, তারপর ও তোমাকে ওর বাড়ি নিয়ে যাবে বলে ওই পুকুরে নিয়ে জলের তলায় ডুবিয়ে দিয়ে ও তোমাকে সারা জীবন ঘুম পাড়ানোর ব্যবস্থা করে রেখেছিল। জানো না, এটা সীমান্তের এলাকা। সামনে আলো জ্বলছে, কাঁটা তারের বেড়া তোমার সামনে। অন্ধকারে বুঝি দেখোনি? এত রাতে হয় পুকুরে ডুবে মরতে, না হলে এখানকার সীমান্ত সেনার গুলিতে মরতে। আমি ঠিক সময় না আসলে কত বড় বিপদটা ঘটতো আজ তোমার। মেয়েটাকে তো দেখিনি, তবে হ্যাঁ ওর নুপুরের আওয়াজ শুনেছি, আর সঙ্গে ওর শরীরে শাপলা ফুলের গন্ধ। মনে হয় যেন সবসময় ও শাপলা ফুল গায়ে লেপটে ঘুরে বেড়ায়। কি উল্টো পাল্টা বকছো? চলো এখান থেকে, গ্রামের দিকটায় খোঁজাখুঁজি করি। তোমার পিসির বাড়ির খোঁজ করনি? না, আসলে চারিদিকটায় অন্ধকার ছিল তো। আশেপাশে বাড়ি ছিল বলে তো দেখতে পাইনি, রাস্তায়ও তো কেউ ছিল না, তাই। আচ্ছা, এখন চলো আমার সঙ্গে, সামনের দিকটায় বাড়িগুলো একবার দেখি গিয়ে। কুয়াশা আর কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে হ্যারিকেন হাতে বুড়ির সঙ্গে আশিস আবার রাস্তার লোকালয়ের দিকটায় ফিরে গেল। একবার কালচে অন্ধকার পুকুরটার দিকে দূর থেকে তাকিয়ে আবার রাস্তাটা দিয়ে উঠে বুড়ির সঙ্গে আশিস ওই রাস্তাটার দিকে হাঁটতে হাঁটতে চলে গেল। ওরা পেছন ঘুরে একবার আলো ফেললে দেখতে পেত পুকুরের জলের মধ্যে থেকে একটা বুদবুদ উঠে জলে মাথাটা বের করে কে জানি হিংস্রভাবে লাল চোখে চেয়ে রয়েছে ওদের যাওয়ার রাস্তাটার দিকে। বুড়ির হাঁকডাকে রাস্তাটার আশেপাশের প্রত্যেকটা বাড়ির মধ্যে থেকে ঘরের আর বাইরের আলো জ্বালিয়ে কয়েকজন বেরিয়ে এলো। একটা বউ পানির পিক ফেলে বলল, ও মিনা বুড়ি, কি হয়েছে গো? এত হাঁক ডাক দিচ্ছ শীতের রাতে? আর তোমার পাশেও কে? আরে দেখ না মিনতি, ছেলেটা এখানে ওর পিসির বাড়িতে এসেছে ঘুরতে, কিন্তু ওর বাড়ি খুঁজে পাচ্ছে না। আর তারপর তো কি তারপর? দাঁড়িয়ে থাকা সকলের মুখগুলোতে যেন কেমন একটা চাপা ভয় কিছুক্ষণের জন্য ফুটে উঠল। সেসব এখন থাকবে।
হঠাৎ সামনের দিক থেকে হাঁটতে থাকা দুটো ছেলে, আশিসের আর ছেলে দুটোকে চিনতে অসুবিধা হলো না যে এই দুটো ছেলেই ওর পিসির ছেলে সুরঞ্জন আর নিরঞ্জন। ওদের দিকে তাকিয়ে আশিস বলল, আরে দাদা, আমি এখানকার তো কিছুই চিনি না, আর কোন ছোটবেলায় এসেছিলাম সেই, তোমাদের বাড়িটাও চিনতে পারছিলাম না, তাই এদিক ওদিক তোমাদের বাড়িটা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। চল, এখন বাড়িতে সবাই চিন্তা করছে, আর মিনা বুড়ি বুঝি তোকে দেখতে পেয়েছিল এখানে। তা ভালো হয়েছে, বর্ডারের দিকটা চলে গেলে কি হতো বলতো? আমাদের বাড়িটা আরও কিছুটা গিয়ে ডান দিকে। তুই ভুল রাস্তায় চলে এসেছিস ভাই, চল আমাদের সঙ্গে। হ্যাঁ, তা তো বুঝেইছি। দাদাদের সঙ্গে আশিস সেখান থেকে চলে যেতে বুড়ি ওখানে জড়ো হওয়া সবার দিকে তাকিয়ে বলল, কেউ টেনে নিয়ে যাচ্ছিল শাপলা, আজকে ডুবিয়ে মারতে চেয়েছিল। আমি ঠিক সময় সেখানে না আসলে আজকে বোধহয় ডুবেই মরত। তোরাও কেউ বেশি বার হোস না রাতের পরে। যা যা, আমিও ঘরে যাই, এখন ওর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। বুড়ি কথা শেষ করে হ্যারিকেন নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকার রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। জড়ো হওয়া সকলের মুখে একটা আতঙ্ক আর ভয়ের ছাপ নিয়ে সবাই নিজের বাড়িতে চলে গেল, কিন্তু বাইরের আলোগুলো জ্বালিয়েই রাখল সবাই বাড়ির সামনে। রাতের গভীরতা বাড়ছে। আজ আকাশে চাঁদ নেই, তবে এটাও সত্যি আজকের রাতটা অমাবস্যার রাতের চেয়ে কিছু কম নয়। চারিদিকে অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছে চারিদিকের কুয়াশার আবরণ। ঘাসের ডগায় শিশির পড়ছে। বর্ডারের লাল আলোর সামনের সেই দুটো কাঁটা তারের মধ্যে দাঁড়িয়ে কে জানি দুই হাত সামনের তারের মধ্যে রেখে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছে কাঁটা তারের বেড়াটায় শব্দ করে। সেই বিভৎস চিৎকার শুনে বর্ডারের এক প্রান্ত থেকে টহল দিতে দিতে বেরিয়ে এলো জওয়ান রমানন্দ। কুয়াশা ঘেরা রাতে চারিদিক বড্ড ঘোলাটে। দূরে শোনা যায় মাঠে ঘাটে শেয়াল ডাকছে। বর্ডার রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে চারিদিকটায় আলো ফেলতেই রমানন্দ দেখল সামনের সীমানার কাঁটা তারের ঘেরা বেড়াটার মাঝখান থেকে ওই আওয়াজটা ভেসে আসছে। সাহসী গলায় সে বলল, कौन है वहां? कौन है? सामने आओ। কোনো উত্তর আসে না, শুধু একটা নারী কণ্ঠের খিলখিল করে হাসির শব্দ শোনা যায়। তারপর গোঙানির শব্দ ভেসে আসতে থাকে চারিদিক থেকে। সেই নারী কণ্ঠটা যেন রমানন্দের কানের কাছে হাওয়ার সঙ্গে এসে ফিসফিস করে বলে যায়, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে গো, রাইতে শালুক ফোটে। कौन हो तुम? सामने आओ, मजाक मत करो, सामने आओ, कौन हो तुम? হঠাৎ পেছন ঘোরে রমানন্দ। মাথার ওপর দিয়ে একটা বাদুর ডানার শব্দ করতে করতে জওয়ানের গায়ের ওপর দিয়ে বিন্দু বিন্দু একটা তরল পদার্থ ফেলে অন্ধকারের মধ্যে যেন কোথায় চলে গেল। ये क्या है? কয়েকটা ফোঁটার মতো জামার যেখানে ওই তরল পদার্থ পড়েছিল সেখানে টর্চের আলো ফেলতেই রমানন্দ দেখল ওটা কোনো তরল পদার্থ নয়, ওটা টকটকে তাজা রক্ত। শরীরের ওপর দিয়ে যেন একটা শীতল হিমের স্রোত বয়ে গেল কিছুক্ষণের জন্য রমানন্দের। সামনে যেখানে ওই নারী কণ্ঠের বিকট চিৎকারটা আসছিল সেখানে আলো ফেলতে সে দেখল ওই কাঁটা তারের বেড়াটার মধ্যেও কিছু লেগে আছে, যেটা টপকে টপকে পড়ছে। সেদিকের মাটিতে টর্চের আলো ফেলতে সে দেখল সেখানেও রক্ত লেগে রয়েছে। সেই রক্ত আবার মাটিতে পড়ছে টপ টপ করে। ভয়ে শুধু সে একবার বলল, ये तो खून है। किसका खून है ये? কেউ যেন ফিসফিস করে রমানন্দের কানের কাছে এসে বলল, খুন তো করিনি স্যার, এগুলো তো রক্ত। খুন দেখবেন স্যার? এই শীতের রাতেও সেই অবয়বের ফ্যাসফ্যাসে গলায় কথাগুলো শুনে যেন কপাল থেকে ঘাম চুঁইয়ে পড়ে রমানন্দের। সে বুঝতে পেরেছে তার পাশে কেউ একটা রয়েছে
কিন্তু তাকে সে দেখতে পাচ্ছে না। রমানন্দ হাতের টর্চটা সেখানে ফেলে দৌড়ে চলে যায় পাশের টেন্টের দিকটায়। হঠাৎ ওই টর্চটাও যেন হাওয়ায় ভাসতে ভাসতে কাঁটা তারের বেড়ার মধ্যে দিয়ে আলো ফেলতে ফেলতে ঝড়ের গতিতে এগিয়ে আসতে থাকে রমানন্দের দিকে। নিজের টেন্টের থেকে বেশ কিছুটা দূরে আরও একজন জওয়ান টহল দিচ্ছিল রাস্তাটা দিয়ে। রমানন্দকে চিৎকার করে তার সামনের দিকে ছুটে আসতে দেখে সে বলল, अरे क्या हुआ रमानंद, कोई इमरजेंसी अलर्ट? हाँ? হাঁপাতে হাঁপাতে রমানন্দ বলল, नहीं असीम, ऐसे दौड़ने का क्या मतलब? हाँ? भाई मैं टेंट में सो रहा था। अचानक एक लड़की का चीखने का आवाज मिला हमारा बॉर्डर एरिया में, मगर उधर वो कांटे का तार में रोशनी पड़ते ही मैंने देखा उधर खून लगा है। उसके बाद मैं तो भागा, पर अब मेरा टॉर्च भी वो तारों में से मेरा पीछे पीछे भाग के आ रहा था। রমানন্দের কথা শুনে অসীম খানিকটা হাসল, তারপর বলল, ओ भाई साहब, थोड़ा पी रखी है क्या? हाँ? पहले तो सुनो मेरी बात, कोई आपके साथ मजाक कर रहा था। इतनी रात को इस अंधेरे में और इतनी ठंड में कोई इधर क्यों आएगा, और वो भी एक लड़की बॉर्डर में? सच में भाई, मेरी बातों का विश्वास करो, मेरे कान में खुद सुना है उसकी आवाज। नहीं 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 नहीं, मैं अलग पोस्टिंग लूंगा, इधर नहीं और नहीं। अरे यार, मैं मजाक नहीं कर रहा हूं, मैं सच में। यार छोड़ो, मैं क्या आज रात तुम्हारे टेंट में सो सकता हूँ? ज़रूर ज़रूर, मेरे टेंट में आपका स्वागत है। अच्छा, इन्फॉर्म सर जस्ट टू पोस्ट समबडी ओवर देयर, क्योंकि अगर तुम इधर रहे तो समबडी नीड्स टू बी देयर, राइट? भाई तुम बहुत डरपोक निकले, हम जवान हैं, हमारा डरना क्या? অসীমের শেষের কথায় খানিকটা রেগে গিয়ে মোবাইল নাম্বার টিপে স্যারের সঙ্গে কথা বলল রমানন্দ। অসীমও চারদিকটা একবার টর্চের আলো ফেলল। হঠাৎ আলো ফেলতেই ওপারের বর্ডারের সীমানা থেকে কাউকে হাত নাড়তে দেখল অসীম। সেটা দেখে চিৎকার করে একবার অসীম বলল, कौन है? ওই দিক থেকে একটা লোক খানিকটা হেসে বলল, আমি রাতুল বিশ্বাস, বর্ডার সিকিউরিটি ফোর্স, সুদিলদিঘি বর্ডার। এ কি তুমি বাঙালি? হ্যাঁ, আপনি বাংলায় কথা বলতে পারেন, আমি হিন্দিটা বুঝতে পারি, তবে ভালো বলতে পারি না। অসীম বলল, আরে আমিও বাঙালি, কিন্তু এই হিন্দিটা বলতেই হয় এখানে থাকলে। তা ওদিকে সব ঠিক তো? আপনি ওভাবে ওদিকে হাত নাড়ছিলেন? এদিকে আপনাকে হাত মেরে একটু আলো ফেলতে বলছিলাম আর কি। একটা পুকুর ছিল তো সামনে, তাই। আর চারদিকে যে অন্ধকার, এদিকে সব ঠিকঠাকই আছে, তবে যা জাঁকিয়ে শীত পড়ছে না এবার। অনেকদিন আগের কথা, আমি তো এখানে বহুদিন ধরে এই বর্ডারে রয়েছি, কিন্তু সেটা ছিল আমার শেষ সশরীরে টহল মারবার শেষ বছর। তখন অবশ্য এখানে বর্ডার ছিল না, আর একটু পিছনের দিকটায় ছিল। পরবর্তীতে সীমানা নিয়ে কোন্দল বাঁধবার পর এই জায়গাটায় সীমারেখা টানা হয়। সেবারও এমন শীত পড়েছিল, একেবারে কনকনে ঠান্ডা। এই আলোগুলোও ঠিকমতো বোঝবার জন্য দূর থেকে নয়, বরং আরো কাছ থেকে এসে দেখতে হতো। এখন তা সশরীরে টহল মানে কি? ঠিক বুঝলাম না। এখানেও তো শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। ও কিছু না, আর রইল শীতের কথা, কি জানি, মরবার পর আর শীত তেমন অনুভব হয় না। একটা কথা বলি, একটু অন্যমনস্ক থাকায় কথাগুলো কান ঘেঁষেও এলো না অসীমের। তবে শেষের কথাগুলো যেন কানে পৌঁছতেই সে বলল, হ্যাঁ বলুন না। আসলে এই জায়গাটায় একটু সজাগ থাকবেন। মাঝে মধ্যেই আপনাদের এই নবাবপুর বর্ডার দিয়ে ট্রাক ভর্তি মেয়ে পাচার হয়। পাচারকারী লোকগুলো কিন্তু ভয়ঙ্কর, ওদের কাজে বাধা দিলে ওরা খুন পর্যন্ত করে দিতে পারে। আপনি হয়তো এসব জানেন না, নতুন পোস্টিং হয়ে এসেছেন। হ্যাঁ, আমি আর উনি একসাথেই এখানে পোস্টিং হয়েছি। গলার স্বরটা গম্ভীর করে বেড়ার ওপার থেকে রাতুল বলল, খুব সাবধানে থাকবেন, বিপদ কিন্তু আবার বলে কয়ে আসে না। অনেক সময় পাচার টাচারও হয় এই বর্ডারে, চোখ কান খোলা রাখবেন একটু।
আগেও নারী পাচারকারীর র্যাকেটটা এই বর্ডার দিয়েই বহুবার ট্রাক ভর্তি ভর্তি মেয়ে আমাদের দেশে পাচার করেছে। হ্যাঁ, আমরা সবসময় ভীষণ সজাগ রাতুলবাবু। আপনাকে ধন্যবাদ। আপনার থেকে এই জায়গা সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন পেলাম। আর প্রশ্নটা যখন দেশের হয় তখন আমরা কিন্তু আরও সজাগ। এটা আমাদের দেশের ব্যাপার, এটা আমাদের কর্তব্য। ক্রাইম কখনো বরদাস্ত করব না আমরা। থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন স্যার। হ্যাঁ, তা তো বটেই। জানেন, ছোটবেলায় যখন মায়ের সঙ্গে বর্ডারে ঘুরতে আসতাম, কাঁটাতারের বেড়ার ওপারের লোক দেখে জিজ্ঞেস করতাম এরা কে। মা বলতেন, এরা হলো আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের আশেপাশের কাছের মানুষ। আপনার মা কিন্তু ঠিক কথাই বলেছেন রাতুলবাবু। মাঝখানে শুধুমাত্র এই একটা কাঁটাতারের বেড়া, আত্মীয়তায় ঘেরাটপ কিন্তু নেই। তবুও সাবধানে থাকবেন, কখন কোন বিপদ আসে। জায়গাটা তো খুব একটা ভালো নয়। কেন বলুন তো, আরও কিছু কি রয়েছে এখানে? ওই সামনের রাস্তাটার দিকে একটা পুকুর আছে, ওর আশেপাশে প্রয়োজন ছাড়া না যাওয়াই বোধহয় ভালো। রাতুলবাবুর কথাটা শেষ হতেই রমানন্দ পেছন থেকে এসে ঘাড়ে হাত রেখে অসীমকে বলল, अंधेरे में किसके साथ बात कर रहे हो असीम, अकेले अकेले? অসীম সামনের দিকে ঘুরে তাকিয়ে রাতুলবাবুর কথা রমানন্দকে বলতেই যাচ্ছিল, কিন্তু বেড়ার পাশে রাতুলবাবু আর নেই। তাহলে ও গেল কোথায়? অসীম কয়েকবার রাতুলকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। শীতের রাত, তার উপর ফাঁকা জায়গা, নিজের গলার শব্দ যেন বারবার নিজের কানেই এসে লাগে। রমানন্দ বলল, कोई तो नहीं है उधर असीम, तुम किसके साथ बात कर रहे थे? অসীম হাতের টর্চটা নিয়ে একবার সামনের বর্ডারটার দিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ওরা হাঁটতে হাঁটতে টেন্টের ভেতর চলে গেল। আলোটা সরে গিয়ে ওই কুয়াশায় ঘেরা আধো আধো অন্ধকারে কাঁটাতারের বেড়ার মধ্যে রেখে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। টেন্টের ভেতরে এসে রমানন্দকে অসীম বলল, तुम थोड़ा आराम करो, मैं बाहर नजर रखता हूँ। টেন্ট থেকে বেরিয়ে বাইরের রাস্তাটা দিয়ে কয়েকবার টর্চ হাতে ঘোরাঘুরি করতে লাগলো অসীম। হঠাৎ মুহূর্তের মধ্যে রাতুলবাবু কোথায় ছুটল সেই বিষয়টা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অসীমের। বাবা, উনি কোথায় গেলেন ঝড়ের গতিতে একেবারে? তার মানে কি কোনো এমার্জেন্সি অ্যালার্ট? রাতের গাঢ় অন্ধকারের ঘুমে চারিদিক ঢুলে পড়েছে। আকাশে চাঁদটাও নেই। এই শীতের রাতে এক পশলা শীতল হাওয়া মাঝে মধ্যে শরীরের ওপর দিয়ে বয়ে গেলে শরীরটা কেঁপে ওঠে যেন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ চারিদিকটায় তাকিয়ে টেন্টের দিকটা থেকে সামনে এগিয়ে যাচ্ছিল অসীম। হঠাৎ সামনের রাস্তাটায় একটা আওয়াজ শুনতে পেল। রাস্তাটা আটকে মাঝ বরাবর জলজলে চোখে দাঁড়িয়ে আছে একটা কালো বেড়াল। শরীরটা বোঝা যাচ্ছে না, অন্ধকারের সঙ্গে যেন মিশে রয়েছে। অসীমকে পেছন থেকে রমানন্দ ডাকতেই অসীম পেছনে ফিরে চলে গেল। বেড়ালটা তবুও একটানা ডেকেই যাচ্ছে অসীমকে দেখে, যেন সে চাইছে না অসীম আর বেশি এগিয়ে যাক সামনের রাস্তাটায়। পিসির বাড়িতে খাওয়া দাওয়ার পরে কুয়াশাচ্ছন্ন শীতের রাতে একটানা স্বস্তির ঘুম ঘুমোচ্ছিল আশিস। হঠাৎ নাকের কাছে আবার সেই ফুলের ঘ্রাণ আসতেই চোখ খুলে ঘরের আলো জ্বালিয়ে আশিস দেখল ঘরের দরজাটা হাঁ করে খোলা। দরজাটা তো আমি ভালোভাবে আটকেই এসেছিলাম, তাহলে এখন আবার কে খুললো? নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, নাকি ভুলে গেছি আটকাতে? কথাগুলো বলে দরজাটা আটকে আবার যখন ঘরের আলো নেভাতেই যাচ্ছিল আশিস, তখনও বিছানায় কতগুলো সাদা আর লাল রঙের ফুল, খানিকটা পদ্মের মতো ফুল দেখতে পেল। ফুলগুলো নাকে শুঁকতেই ও বুঝল সেগুলো শাপলা ফুল। কিন্তু এত রাতে শাপলা ফুল কে দিয়ে গেল আশিসকে? এই ফুলগুলো বিছানায় কেনই বা রেখে গেল? কিছুই বুঝতে পারল না আশিস। ফুলগুলোর দিকে তাকাতে তাকাতে কেমন যেন একটা সম্মোহনে চলে গেল আশিস। ওর কানে কে জানি ফিস ফিস করে বলছে, আশিস,
আমার কাছে এসো, এসো আশিস। আমি তোমার অপেক্ষায় কখন থেকে পুকুরে দাঁড়িয়ে রয়েছি। তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে না আশিস? এসো, তাড়াতাড়ি এসো আশিস, তাড়াতাড়ি এসো। আশিস যেন কেমন এক দৃষ্টে তাকাতে তাকাতে ঘর থেকে বেরিয়ে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। নিরঞ্জন আশিসের পাশের ঘরে শুয়েছিল। প্রায় 3 ঘন্টা ধরে এত চেষ্টার পরেও তার চোখে ঘুম আসছিল না। বাইরে থেকে একটা আওয়াজ পেতেই অন্ধকারে বাইরের দিকটায় কাকে জানি দেখল নিরঞ্জন। সেটা দেখে ও আপন মনে বলল, এত রাতে ওখানে ওখানে কে ওটা? একবার বের হয়ে কি দেখবো? হ্যাঁ, দেখি না কি আছে। ঘর থেকে বাইরে বেরোতেই নিরঞ্জন দেখল আশিসের ঘরের দরজাটা খোলা। সামনের অন্ধকার বারান্দায় এসে পড়েছে ওই ঘরের আলো। ঘরে ঢুকে নিরঞ্জন দেখল ভেতরে আশিস নেই। বাইরের দরজার দিকে তাকিয়ে নিরঞ্জন বলল, এত রাতে ও কোথায় যাচ্ছে অন্ধকারে? না, এবার তো দেখতেই হয়। নিরঞ্জনও অন্ধকারের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। মাঠে ঘাটে শেয়াল ডাকছে। আশিসের পিছু নিয়ে নিরঞ্জন দেখল আশিস বর্ডারের দিকটায় যাচ্ছে। আশিসের কানের কাছে সেই নারী কণ্ঠটা কেঁদে কেঁদে বলছে, আমার কাছে এসো আশিস, আমি সে তখন থেকে তোমার জন্য এই পুকুরে নেমে রয়েছি। তুমি আমার সঙ্গে কেন এলে না আশিস? তাড়াতাড়ি এসো, এসো আশিস, এসো। আশিস হাঁটার বেগ বাড়ালো। নিরঞ্জন এক প্রকার ওর সঙ্গে হাঁটতে গিয়ে আড়াল থেকে দৌড়চ্ছিল। হঠাৎ আশিস বর্ডারের পুকুরটার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। নিরঞ্জন কিছুই বুঝতে পারছে না কি করতে চলেছে আশিস। সে শুধু পেছন থেকে এগিয়ে গেল। সেই নারী মূর্তিটা আশিসের সামনে পুকুরের ভেতর থেকে মুখ বের করে আশিসকে বলছে, জলে নামো আশিস, আমার কাছে এসো। কথাগুলো আশিসের কানের কাছে ভেসে ওঠার পর সেই নারী মূর্তিটা আবার একটা উল্লাসের হাসি হেসে উঠল। জলে নামতেই যাচ্ছিল আশিস, হঠাৎ পেছন থেকে নিরঞ্জন ওর হাতটা টেনে ধরে খানিকটা দূরে নিয়ে আসে। কয়েকবার ওর গায়ে ধাক্কা মারতে মারতে নিরঞ্জন বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি যদি ঠিক সময় না আসতাম, তুই তো সাঁতার জানিস না। ছোটবেলায় তো একবার পুকুরে নেমে ডুবে যাচ্ছিলি, বল। তাহলে পুকুরে কেন নেমেছিলি? কয়েকবার আশিসের গায়ে ধাক্কা লাগতে ও কেমন একটা চমকে উঠল। তারপর বলল, কি ব্যাপার নিরঞ্জন দা, আমাকে এভাবে ধাক্কা মারছো কেন? এটা আমি কোথায়? আমি তো ঘরে শুয়েছিলাম। আমি বর্ডারে এলাম কখন? নিরঞ্জন কিছুই বুঝতে পারল না। কেমন পুকুরের দিকে বুদবুদ শব্দ হতে দেখে একটা আতঙ্কের গলায় বলল, চল এখন এখান থেকে। বর্ডার এলাকা, খোলামেলা জায়গা, এখানে থাকা ঠিক হবে না। আশিসকে নিয়ে নিরঞ্জন বাড়ির দিকে ফিরে গেল। কুয়াশা ঘেরা রাতে সীমান্তে জ্বলতে থাকা লাল আলোগুলোর মধ্যে দেখা গেল কে যেন পুকুরের ভেতর থেকে হিংস্র চোখে চেয়ে রয়েছে ওদের যাবার পথের দিকে। সকাল হতে হতে গ্রামের মিনা বুড়ি আর গ্রামের বেশ কিছু লোক এসে দাঁড়িয়েছে নিরঞ্জনদের বাড়ির সামনে। তারপর মিনা বুড়ি নিরঞ্জনের মা মায়াকে ডাকতে লাগলো। ঘর থেকে বেরিয়ে এসে মায়া বলল, কি হয়েছে গো মিনা বুড়ি? সর্বনাশ হয়েছে গো নিরঞ্জনের মা। তোমার বাড়িতে যে ছেলেটা এসেছে, ওকে তাড়াতাড়ি ওর নিজের বাড়িতে ফিরে যেতে বলো। একটু মুচকি হেসে মায়া বলল, ও, আমার ভাইয়ের ছেলে আশিসের কথা বলছো? কেন, ও আবার কি করলো? ও তো ঘুমোচ্ছে। কেন, তুমি জানো না কাল রাতে কি হয়েছে? কি শুনেছিলাম তো, ও বর্ডারের দিকটায় নাকি প্রায় চলে যাচ্ছিল, বাড়ি চিনছিল না। সুরঞ্জন নিরঞ্জন বলেছিল আমাকে।
কি হয়েছে বলো তো? ওই পুকুর ওকে টানছে। কালকে একবার আমি বাঁচিয়েছিলাম, আবার রাতে ডেকেছে। তোমার ছোট ছেলে নিরঞ্জন তো গেছিল। ও যদি ঠিক সময় না যেত তাহলে যে কি অনর্থটার খবর সকাল সকাল পেতাম সকলে। মায়া নিরঞ্জনকে একবার ডাকতেই নিরঞ্জন বাইরে বেরিয়ে আসতে মায়া বলল, মিনা বুড়ি যা বলছে তা ঠিক? কি হলো বল? তাহলে একবারও আমাকে জানালি না কেন? অনেক রাত হয়ে গিয়েছিল তো, তাই রাতে ঘুম আসছিল না। হঠাৎ দেখি কে যেন বাইরে বেরিয়ে যাচ্ছে। বাইরে এসে দেখি আশিসের ঘরের দরজাটা খোলা, ও ঘরে নেই। আর ওর পেছন নিতে গিয়ে দেখি ও ওই বর্ডারের পুকুরে নামতে যাচ্ছিল অত রাতে। আমাকে তো হারাধনার নিমাই বলল খবরটা। ওরা রাতে আগুন পোহাচ্ছিল। শোনো গো নিরঞ্জনের মা, এই নিয়ে দুবার ডেকেছে ওই শয়তানি জলের নিচ থেকে। আরেকবার ডাকলে কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। তাই ঘরের ছেলেকে ঘরে ফিরে যেতে বলো, যেন যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যায়। শাপলার নজরে পড়েছে আশিস, আর একবার টানলে না। বুকের ভেতরটা কেমন ধড়াস করে ওঠে মায়ার। এই নবাবপুর বর্ডারের সামনের ওই পুকুরটা থেকে মাঝে মধ্যে লাশ পাওয়া যায়। পুকুরটা বোজানোর চেষ্টা করা হলেও অত বড় পুকুর বোজাতে অনেক দিন সময় লাগে। ওই পুকুরের জলের নিচে নাকি কে লুকিয়ে থাকে। দিনের আলোয় সে সামনে না এলেও রাতের আধার গভীর হলে সে যেন ফিরে আসে। মায়ার দুই ছেলে নিরঞ্জন, সুরঞ্জন চোখের সামনে দেখেছে ওই পুকুর থেকে লাশ ভেসে থাকতে। আত্মহত্যা নয়, শাপলা টেনেছে। এই নবাবপুর গ্রামে ওই শাপলা নামটা যেন বছরের পর বছর এক অভিশপ্ত ইতিহাস বয়ে চলেছে এখনো। আশিস ঘর থেকে বেরিয়ে আসতেই মায়া আশিসকে বলল, চা খেয়ে এনে আসিস, আর একটু পরে ভাত খেয়ে তোকে সুরঞ্জন দাদা স্কুলে যাবার পথে ট্রেনে উঠিয়ে আসবে। মানে চলে যাব? আরে এই তো কালকে এলাম আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ পিসি। ভাবিস না তোকে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু তুই এখান থেকে না গেলে যে তোর প্রাণ সংশয় আছে, তাই তুই ফিরে যা বাবা। ব্যাগ নিয়ে আশিস মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল। পিসি তাকে তাড়িয়ে দিল। এই পিসিকে যেন কিছুতেই চিনতে পারছে না আশিস। আশিস বাড়ি থেকে চলে যাচ্ছিল, হঠাৎ মায়া কাঁদতে কাঁদতে বলল, দুঃখ পাস না আশিস, আমি তোর ভালোর জন্যই তোকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আবার আসিস কিন্তু, কেমন? কথাটা সংশয়ে বলল মায়া। যতই হোক একটা মাত্র ভাইয়ের ছেলে, তাও ঘুরতে এসে একদিনের মাথায় ওকে বাড়ি ফিরতে হচ্ছে। সুরঞ্জন নিরঞ্জনের মুখগুলো যেন ভার হয়ে আছে। ট্রেনটা ছেড়ে দিল। আশিস জানলার ভেতর থেকে সুরঞ্জনদার দিকে তাকিয়ে হাত নেড়ে বলল, চললাম। সুরঞ্জনও ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত ভেজা চোখে হাত নাড়তে থাকল। সকাল থেকেই কুয়াশা ঘেরা চারিদিকটা কাঁটা তারের বেড়ার ওপার থেকে টহল দিতে দিতে মাইকে অনেকক্ষণ ধরেই তাৎক্ষণিক বক্তব্য শুনতে পাচ্ছে অসীম। ক্যাম্পের একটা পাশ থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো রমানন্দ। अजीम भाई, उधर क्या हो रहा है? बहुत देर से आवाज आ रहा है। अब हमको नहीं पता, कुछ स्पेशल डे वगैरह होगा। রমানন্দ আর অসীম বর্ডারের ওপারের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এক দৃষ্টিতে। হঠাৎ রমানন্দ বলল, असीम, कोई जवान आ रहा है हमारे इधर सामने से, देखो। অসীম সেদিকে তাকিয়ে দেখল সত্যিই কেউ একজন জওয়ান কিছু একটা নিয়ে এগিয়ে হাত দেখিয়ে ওদের ইশারা করছে বর্ডারের গেটটায় আসার জন্য। ওরাও গেটের একপাশে গিয়ে দাঁড়ালো। ওপার থেকে একটা জওয়ান দরজার ফাঁক দিয়ে একটা প্যাকেট হাত বাড়িয়ে এগিয়ে দিয়ে বলল, এটা ধরুন। এপার থেকে রমানন্দ ওই বাক্সটা নিল। অসীম কৌতূহলী হয়ে বলল, কি আছে এতে? এতে আপনাদের শুভেচ্ছা জানিয়ে কিছু মিষ্টি আছে। আজকের দিনেই 6 বছর আগে আমাদের এই সুদিলদিঘি বর্ডারে একজন বীর সেনা খুব অদ্ভুতভাবেই নিহত হয়েছিল। তাই স্যারের স্মরণে
সব বর্ডারেই আমরা মিষ্টি বিলি করছি, প্রতি বছরই হয়। আপনারা তো নতুন পোস্টিং, তাই বোধহয় আপনারা জানেন না জিনিসটা। ও আচ্ছা, আসলে আমরা দুজনেই এই সীমান্তে নতুন। আপনার দেশের বীর যোদ্ধাদের প্রতি আমাদের সম্মান রইল। লোকটা চলেই যাচ্ছিল, হঠাৎ অসীম বলল, কি নাম ছিল ওনার? আমাদের স্যারের, ওনার নাম তো রাতুল বিশ্বাস। নামটা যেন অসীমের কেমন চেনা চেনা লাগলো। গেটের ওপারের লোকটাকে অসীম বলল, আচ্ছা, ওনার একটা ছবি দেখতে পারি? হ্যাঁ, ওই তো, ওই প্যাকেটের ভেতরেই একটা কার্ডে ওনাকে নিয়ে কিছু কথা লেখা আছে, আর ছবিও আছে। রমানন্দের হাতে প্যাকেটটা দিয়ে প্যাকেট খুলে অসীম দেখল ভেতরে একটা কার্ড রয়েছে। সেই কার্ডের মধ্যে বড় বড় অক্ষরে লেখা শহীদ রাতুল বিশ্বাস। সেটা দেখে যেন নিজের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চায় অসীমের। এ কাকে দেখছে সে? এটা তো সেই জওয়ানের ছবি, সেই জওয়ান যাকে গতকাল রাতে এই বর্ডারের ওপারে দেখেছিল অসীম। বেশ কিছুক্ষণ কথাও বলেছিল। ওপার থেকে জওয়ান ছেলেটা চলে গেল। রমানন্দ বাংলা বলতে না পারলেও আধো আধো বুঝতে পারে কিছুটা। অসীমকে কিছু একটা বলতে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ অসীম বলল, না 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 না, এটা এটা হতে পারে না রমানন্দ। উনি উনি মারা যেতে পারেন না। কোথাও কোথাও একটা ভুল হচ্ছে না, কোথাও একটা ভুল হচ্ছে। আমি গতকাল ওনাকে রাতে দেখেছি, ওনার সঙ্গে কথা বলেছি আমি। क्या असीम? রমানন্দ অসীমের সব বাংলা কথার মানে বুঝতে পারে না, তবে কিছু কিছু বোঝে। नहीं रमानंद, तुम समझ नहीं रहे हो। रातुल साहब ऐसे नहीं मर सकते। कल रात को ही उनके साथ मेरी बातचीत हुई थी। अरे बाप रे, मगर उन्होंने तो बोला वो बहुत साल पहले ही चला गया। जवान रातुल विशास इन पास्ट अवे असीम, तुमको कोई बहम हो रहा है? कल रात से सोए भी नहीं ठीक ठाक। कुछ देर आराम कर लो, चलो। You're right. দিনের আবছা আলোয় কখন দিন হয় কখন রাত হয় বোঝা যায় না। ঘড়ির কাঁটায় 6:52, কিন্তু এমন চারিদিকটা আধারে সেজে উঠেছে যেন কোনো গভীর রাত নেমেছে। বর্ডারের লাল আলোগুলো জ্বলছে আর সামনের রাস্তাটা দিয়ে ঘোরাঘুরি করছে অসীম। রমানন্দ ক্যাম্পের সামনে মাচাটায় বসে বলল, मैं आज उधर नहीं जाऊंगा। कहाँ? वो तालाब वाला बॉर्डर के सामने। असीम, कोई है उधर, कोई तो है जिसे नहीं देखा जाता मगर डरावनी महसूस मिलता है। एक लड़की है उधर। सर को बोला है कुछ? कौन रहेगा उधर? রমানন্দ ঠিক কি বলবে তা হয়তো কিছুটা বুঝতে পেরেছিল অসীম। রমানন্দ বলল, नया नौकरी है इस बॉर्डर में और सिर्फ 2 दिन ही तो हुआ। ज्यादा डे होता तो कोई तकलीफ नहीं होता। असीम, एक रिक्वेस्ट करूं तुमको, तुम मेरे बदले में कुछ दिन उधर ड्यूटी कर पाओगे? अविनाश सर को पोस्टिंग अलग करने के लिए बोलेंगे तो वो गुस्से में हमारा ही सत्यानाश कर देंगे। রমানন্দের কথা শুনে আর ওর নিরুপায় মুখটা দেখে অসীম খানিকটা হেসে বলল, हाँ ठीक है, तुम्हारे भूत से मुलाकात होगी तो तुमको भी उधर ले जाऊंगा। কথাগুলো বলে একবার সামনের বর্ডারটার দিকে তাকালো অসীম, কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল থেকেই গেল ওর। রাতুল বাবু যদি বেঁচে না থাকেন, তাহলে গতকাল রাতে অসীম কার সঙ্গে কথা বলছিল? তাহলে কি সবটাই ওর মনের ভুল, নাকি অন্য কিছু? কাঁটাতারের বেড়ার ওপারে কে দাঁড়িয়েছিল? এটা ভাবলেই বারবার যেন খটকা লাগছে অসীমের। কিছুই মেলাতে পারছে না চোখে জলজ্যান্ত দেখা আর কানে শোনা ঘটনাকে। নবাবপুর বর্ডারের পুকুরের দিকটার সোজা রাস্তাটায় টর্চ হাতে এগিয়ে আসে অসীম। কোথাও তো কিছু নেই। তাহলে রমানন্দ নিশ্চয়ই ভুল দেখেছে। পুকুরের দিকে আলো ফেলেও কিছু বোঝা গেল না তেমন। হঠাৎ পেছন থেকে কে জানি স্যার বলে ডাকল। পেছন ঘুরে অসীম দেখল একটা বুড়ি। টর্চের আলোয় তার মুখখানা খানিকটা স্পষ্ট। ইনি এই সীমান্তের একটা পাশাপাশি বাড়িতে থাকেন, নাম মিনা। সকলে মিনা বুড়ি বলে তাকে ডাকে। সে অসীমকে বলল, স্যার, আপনারা দিনে কোথায় ছিলেন আজ?
কেন, ওদিকের ক্যাম্পে? এখানে আমার ডিউটি নয়, শুধু আজকে রাতটার জন্যই আমি এখানে আছি। আচ্ছা স্যার, একটু এই জায়গাটায় নজরে রাখবেন আর সাবধানেও থাকবেন, কারণ এই জায়গাটা ভালো নয়। আপনি তো নতুন এসেছেন, তাই আপনি হয়তো জানেন না। এই যে সামনের পুকুরটা দেখছেন, এই পুকুরটা ভালো নয়, এখানে শাপলা আছে। কি বললেন? এসব আজগুবি কী সব বকছেন? শাপলা তো ফুলের নাম, তাই তো জানি আমি। জলে দেখুন ফুটে আছে, ওই দেখুন। কী সব বলছেন যাতা? আমি কিচ্ছু মিথ্যে বলছি না স্যার, যা বলছি সত্যি বলছি। মিনাবুড়ি চলে যাচ্ছিল, হঠাৎ পেছন ঘুরে বলল, স্যার আবারও বলছি, নতুন এসেছেন এখানে, চোখ কান একটু খোলা রাখবেন। মানে? জায়গাটা ভালো নয়, বিয়ের পর থেকে দেখে আসছি, অনেক সময় নিজের চোখেও দেখেছি। ওই সামনের কাঁটাতারের বেড়ায় কাউকে নাকি পোঁতা আছে। প্রতি রাতে অন্ধকার নামলেই এখানে জানি কারা আসে, তাদের উপস্থিতি অনেক সময় টের পাওয়া যায় না, কিন্তু পাওয়া গেলে কখনো কখনো তা হয় খুবই ভয়ানক। আপনি একটু চোখ কান খোলা রাখবেন স্যার। একটু হেসে অসীম বলল, আমি তো আজকের রাতটা এখানেই থাকবো, দেখি কোন শাপলা আসে। বৃদ্ধার বোধহয় কানে গেল না কথাটা, অন্ধকারের মধ্যেই চলে গেলেন। ওনার কথা তেমন কানে তুলল না অসীম, শুধু ভাবতে লাগলো ছেলেটা পুকুরে নেমে আর উঠে আসেনি। যদি মারা যায় তাহলেও তো বডিটা ভাসবে, কিন্তু তাও হয়নি। বন্দুক হাতে টহল দিতে দিতে একটু ক্লান্তিতে ঘরের সামনে একটা বাঁশের মাচায় পা এলিয়ে বসল অসীম। শীতের মরশুম, কনকনে ঠান্ডায় চোখে যেন ঘুম নেমে উঁকি দেয় অসীমের। হঠাৎ একটা গলার আওয়াজ যেন ভেসে এলো ওর কানে, অসীম উঠে পড়ো, ওরা বর্ডারের গেট দিয়ে দুটো ট্রাক ভর্তি মেয়ে পাচার করতে চলেছে। চোখটা খুলল অসীম, কিন্তু এরপরেই একটা ট্রাকের শব্দে সামনে টর্চ ফেলে দেখল সামনে গামছায় মুখ ঢাকা একটা লোক আছে। ওরাই অন্ধকারের মধ্যে দিয়ে ট্রাক দুটোকে নিয়ে আসছিল। হঠাৎ টর্চ নিয়ে চিৎকার করতে করতে গাড়িটার দিকে ছুটে যায় অসীম। ওপারের বর্ডারের গেটের সামনেটায় গাড়িটা যাওয়ার জন্য এগিয়ে আসছে। অসীম দৌড়ে গিয়ে বন্দুক উঁচিয়ে ধরে বলে, ওই তাড়াতাড়ি গাড়ি থেকে নাম, কি আছে গাড়িতে দেখা, কল বলছি। ফ্যাক ফ্যাকে গলায় একটা হাসি হেসে ওই গামছায় মুখ ঢাকা লোকটা হাতের থেকে একটা ছুরি বের করল। অসীম সেটা দেখতে পায়নি। ট্রাকের আলোয় এবারে ওর হাতে ওই ধাতব ছুরিটা জলজল করতে দেখে অসীম ওর হাতটা ধরতে যেতেই লোকটা মাটিতে ওকে ফেলে ওর বুকের ওপর বসে বলল, আমি মনু স্যার, এলাকায় নতুন এসেছেন, আমার অনেক দিনের ব্যবসা, আপনার জন্য মন্দা হতে দিই কেমন করে? তাই আপনি মরুন। এভাবে তো কয়েক বছর আগে ওই দেশের জওয়ান রাতুল বিশ্বাসকেও আমি মেরেছিলাম। আমার পথে যে কাঁটা হবে তাকে মরতে হবে। বিদায় স্যার। কথাটা শেষ করে ছুরিটা অসীমের বুকে বসাতেই যাচ্ছিল। অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই অসীম ওকে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে পারল না। চোখ বুজে নেয় অসীম। কিছুক্ষণ সব চুপচাপ। তাহলে কি প্রাণটা বেরিয়ে গেল? কিন্তু হঠাৎ মনুর বিভৎস চিৎকার শুনতে পেল সে। মনু উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখল এক পৈশাচিক হাসির সঙ্গে কে জানি বারবার মনুকে ওই কাঁটা তারের বেড়ার মধ্যে জোরে জোরে শূন্যে উঠিয়ে ফেলে দিচ্ছে। ওই পৈশাচিক অবয়বটা লালচে চোখে মনুর দিকে তাকিয়ে বলল, সেদিন তুই আমাকে মেরেছিলি, আজ তোকে ওই নিরীহ মেয়েগুলোকে পাচার করতে দেব না আমি। তোর আজকে শেষ দিন মনু। দিনে পাগল সেজে থাকিস আর রাতে ট্রাক ভর্তি করে মেয়ে পাচার করিস। আইন তোকে ছেড়ে দিয়েছে মনু, কিন্তু আমি ছাড়ব না। পুলিশ তোকে ধরতে পারেনি, চিনতে পারেনি যে তুই তোর ঘোল বদলে আছিস। আমি কিন্তু চিনেছি। আজ এক অশরীরী দেশপ্রেমিকের গুলিতে ঝাঁঝরা হবে এক অপরাধী। আজ আমি তোকে মারব মনু, হিসাব বরাবর। আমি রাতুল বিশ্বাস। সেই কালচে অবয়বটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে।
রাতুল বিশ্বাস। সে হাতে একটা বন্দুক নিয়ে এগিয়ে যেতে লাগলো মনুর দিকে। ক্ষতবিক্ষত হয়ে শরীর থেকে রক্ত বেরোচ্ছে মনুর। কথা বলার জন্য কোনো শক্তি নেই তার শরীরে। এমন সময় রাতুল বিশ্বাস তার বন্দুক থেকে একটা গুলি ছুঁড়ল। মুহূর্তের মধ্যে যেন সেই শব্দে কেঁপে উঠল এই শীতের রাতের নির্জনতা। চোখের সামনে যেন এক দেশপ্রেমিক সৈনিককে দেখল অসীম। প্রচণ্ড মাথা যন্ত্রণায় আস্তে আস্তে রাস্তাটার পাশে মাঠে শুয়ে পড়ল সে। দিনটা ঘোলাটে হলেও লোক ভিড় করেছে বর্ডারের পুকুরের সামনে। আর দুটো গাড়ির ড্রাইভারকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে অসীম। পুলিশ এসে ওদের ধরে নিয়ে গেল কিছুক্ষণ আগেই। সীমান্তের টেন্টের রাস্তা দিয়ে ছুটে এসে অসীমকে রমানন্দ বলল, उस आदमी को क्या तुमने मारा है? नहीं। অসীম কেমন আতঙ্কের চোখে তাকিয়ে বলল, रातुल ने मारा उसको। कौन रातुल? वो उस बॉर्डर के सेना। সামনে বুকে গুলি লেগে কাঁটা তারের বেড়ায় পড়ে আছে লোকটা। এখানে এসে কয়েকবার ওরা যদিও লোকটাকে আগে দেখেছে। পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াতো। রমানন্দ বলল, एक खुशखबरी है मेरे भाई। सर को बोला था, सर कुछ देर गुस्सा होकर फोन काट दिया। उसके बाद खुद ही फोन करके बोला हमारा पोस्टिंग इधर से दूर भेज दी और तुम्हारा भी उधर। कहा? शिवलीपुर। तो उस बॉर्डर में नया कोई आएगा। अब चलो, इस मर्डर को लेके तुमको बयान भी तो देना है। हाँ। নবাবপুরের থানায় দারোগাবাবুর কাছে সবটা খুলে বলল জওয়ান অসীম। পাশাপাশি লেটারও পাঠিয়ে দেওয়ার সঙ্গে মেল করল সব জায়গায়। সীমান্তের লোকেদেরও সবটা খুলে বলল অসীম যে গতকাল রাতে কি কি দেখেছে আর মনুরই বা কিভাবে খুন হয়েছে। একটা পাগল মরেছে, তবে অসীম যে নিরপরাধ তা সে প্রমাণ করেই যেতে চায় গ্রাম থেকে। বিকেলেই ওরা জিপে করে রওনা দিল জিনিসপত্র গুটিয়ে। মাত্র দুদিনেই আলাদা পোস্টিংয়ে যাওয়া এই প্রথমবারের অভিজ্ঞতা। কুয়াশা পড়েছে, শীতের দিনে গাঢ় অন্ধকার নেমেছে। সুদিল দিঘি বর্ডারের ওপাশ থেকে কাউকে একটা আবছা দেখতে পেল অসীম আর রমানন্দ। রমানন্দ সেটা লক্ষ্য করেনি, কিন্তু অসীম দেখল লাল আলোর নিচে যে কাঁটা তারের বেড়া ধরে তাদেরকে যেন কেউ বিদায় জানাচ্ছে মুচকি হেসে। আরেকটা জিপ এসে নবাবপুর বর্ডারে কিছুক্ষণ পর থামল। গাড়ি থেকে দুটো লোক নামল। একজন গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছিল, আরেকজন ফোনে কথা বলছিল। লোকটা ফোনে বলছে, আপনি চিন্তা করবেন না ওসমান বাবু, 2 ट्रक भेज दीजिए मगर पैसा बराबर। मुझे ज़्यादा शेयर चाहिए। আমার নাম স্যামসিং আছে, আমি বেঈমানি করি না, কিন্তু पैसा ज़्यादा नहीं मिलेगा तो। না না, আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। আপনি যেমনটা চাইছেন তেমনটাই পেয়ে যাবেন। হ্যাঁ, তবে খেয়াল রাখবেন কেউ যেন জানতে না পারে। अरे बोला तो आपको, कोई टेंशन नहीं लेने का, हम है ना, ठीक है। तो रात में भेज देना, ठंडा का मौसम है, कोई देख भी नहीं पाएगा। জিনিসপত্র নামিয়ে ছেলেটা কোথায় জানি গিয়েছিল। আবার রাস্তা দিয়ে টর্চ নিয়ে ফিরে এসে বলল, सर रास्ता पूरा साफ, उधर के बॉर्डर के एक जवान से बात कर लिया मैंने। ठीक है, तुम जाओ, थोड़ा आराम कर लो, क्वार्टर का लोकेशन थोड़ा दूर है। হঠাৎ একটা দমকা হাওয়ার সঙ্গে যেন স্যাম সিং শুনতে পেল একটা নারী কণ্ঠের খিলখিলে হাসির আওয়াজ। अनुभव, तुमको कोई आवाज सुनाई दिया क्या? नहीं तो सर। ठीक है, तुम जाओ। নবাবপুর বর্ডারে আসার আগে শ্যাম সিংয়ের পোস্টিং ছিল উলাইবার্গ বর্ডারে। সেখানে একটা বড় গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল শ্যাম সিং। সেখানে ওই দেশ থেকে এদেশে মেয়ে পাচার হয়ে আসত। কেউ টের পেত না এতদিন। আজকে বিবিহাট থেকে গাড়িতে আসতে আসতে যখন নতুন সহকর্মী জওয়ান অনুভবকে পেল শ্যাম সিং, তখন ওকেও বলেছিল এই বিষয়। প্রথমে অনুভব বেশ ভয় পেয়ে গিয়েছিল। একবার যদি সরকারের উচ্চপদস্থ লোকেরা এই বিষয়ে জানতে পারে। কিন্তু শ্যাম সিংয়ের দেখানো টাকার লোভে শেষ পর্যন্ত অনুভবও সায় দেয়।
গতকাল হঠাৎ করেই মেলের মাধ্যমে শ্যাম নতুন পোস্টিংয়ের ব্যাপারে জানিয়ে দেয়। তাই আর দেরি না করে গতকাল বাস থেকে ট্রেনে, তারপর বাকি জওয়ানদের সঙ্গে ধাকড়াগড় থেকে আজ এই নবাবপুর। ওখানকার নারী পাচারকারী আব্বাস উদ্দিনের সঙ্গে জায়গা বদলির ব্যাপারটা জানাতেই সে গতকাল শ্যামকে ফোন করেছিল। सिंह जी, कोई टेंशन नहीं लेने का। नवाबपुर में भी हमारा गैंग है। मैं आपको उस्मान का नंबर देता हूं। আর তারপরেই আজ এই বিষয়ে কথা। শ্যাম মেয়েদেরকে খুব ঘেন্না করে, তাই সেনাবাহিনীতে থেকেও এই মেয়ে পাচারের সঙ্গে যুক্ত। কয়েকবার লোকটার নামে অভিযোগও করা হয় মেয়ে পাচারের সঙ্গে যুক্ত থাকায়। বহুবার শ্যামের সঙ্গে থাকা জওয়ানদের মধ্যে টহল মারতে গিয়ে হঠাৎ তাকে এসবের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে উচ্চপদস্থদের চিঠি লিখে কিংবা অভিযোগ করে। কিন্তু আদালতে রায় ঘোষণার সময় এলে খুব অদ্ভুতভাবে অভিযোগকারীরাই অভিযোগ তুলে নেন। ছোটবেলা থেকে মাকে পায়নি শ্যাম। বাবা মদের দোকানে ছোট থেকেই নেশা করে। সব নেশা ছেড়ে দিয়ে একটা এত বড় পদে থাকবার পরেও যেন এই বদ নেশা ছাড়তে পারল না শ্যাম। তাকে তড়িঘড়ি এই নবাবপুরে পোস্টিং আনার একটাই কারণ, উলাইবাগ বর্ডারে সরকার রোজ দিন 2 ট্রাক মেয়ে পাচারের একটা তথ্য উদ্ধার করেছে। আর কোনো প্রমাণ না পেলেও অনেক অধিকর্তারাই মনে করেন শ্যামের এর পেছনে কোনো ভূমিকা থাকতে পারে। কিন্তু প্রমাণ ছাড়া লোকটাকে সাসপেন্ডই বা করবে কি করে, আর গ্রেপ্তারই বা করবে কিভাবে? যুবতী মেয়েদের ঘৃণা করার আরেকটা কারণ আছে শ্যামের। কলেজ জীবনে একবার একটা মেয়েকে ভালোবেসেছিল সে। নাম ছিল মাহি। দেখতে খুব সুন্দর ছিল। ভয় ভয় মনের কথা প্রকাশ করলে সজোরে চড় মেরেছিল মাহি শ্যামকে। সেই থেকে আজও কোনো মেয়ের দিকে শ্যাম তাকালে কেমন মনে মনে খুব ঘৃণা হয় তার। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া যেন বারবার গায়ে লেগে যাচ্ছে শ্যামের। অনুভব দূরে টেন্ট বানিয়ে আজকে রাতের জন্য ওখানে থাকার ব্যবস্থা করছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রাক দুটো বোধহয় ঢুকে পড়বে এখানে। না, আগের বর্ডারের মতো এখানে আর গভীর রাতের অপেক্ষা করতে হবে না। একে গ্রাম্য এলাকা, তার উপর শীতের দিন। কেউ লেপ কম্বল ছেড়ে এত রাতে কোন ট্রাক কোথায় যাচ্ছে তার জিজ্ঞেস করবে না। তবে আসবার সময় 2-1 যুবককে আগুন পোহাতে দেখেছে শ্যাম। আসলে আসবে, বন্দুকের গুলিতে ওদের ঝাঁঝরা করে দেবে শ্যাম। একবার বর্ডারের টহল মারতে মারতে পেছন থেকে একটা আওয়াজ পেয়ে টর্চের আলোটা বর্ডারের রাস্তার সামনের পুকুরের দিকে ফেলল শ্যাম। তারপর চেঁচিয়ে বলল, একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে পুকুরের সামনে। শ্যাম মেয়েটার সামনে এগোতে এগোতে চেঁচিয়ে বলছে, तुम कौन हो तुम? बोलो, इधर क्या कर रहे हो? हाँ? মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না। শ্যাম ওর দিকে এগোতেই মেয়েটা পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছিল। এমন সময় শ্যাম মেয়েটার হাতটা ধরে ফেলল। তারপর ওর হাতটা টানতে টানতে নিয়ে আসছিল বর্ডারের রাস্তার দিকটায়। ए लड़की, कौन हो तुम? बोलो कौन हो तुम? और इधर क्या कर रहे थे? हाँ? শ্যাম দেখল মেয়েটা বর্ডারের রাস্তা দিয়ে সামনে দৌড়ে চলে গেল। শ্যাম কিছুটা ভয় পেয়ে গেল। মেয়েটা যদি কাউকে কিছু বলে দেয়, তাহলে কি ও কিছু শুনেছে? ক্ষুধার্ত চিতার মতো মেয়েটার সঙ্গে দৌড়তে লাগলো শ্যাম। বেশ অনেকক্ষণ ধরে দৌড়চ্ছে। মেয়েটাকে এর মধ্যে কখনো কখনো হাতের নাগালে পেয়েও মেয়েটাকে ধরতে পারছে না। মেয়েটার পৈশাচিক হাসির রোল যেন কুয়াশা ঘেরা নবাবপুর বর্ডারের আনাচে কানাচে থেকে শোনা যাচ্ছে। হঠাৎ একবার দৌড়তে দৌড়তে শ্যাম দেখল সে ওই পুকুরটার সামনে বারবার ঘুরে ফিরে আসছে। কৌতূহলী হয়ে ও নিজেকেই বলল, कैसे हो सकता है? ये तो इस तबले के सामने बार बार इतनी देर से चक्कर काट रहा था। মেয়েটাকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে যেন আরো রেগে গেল শ্যাম। দাঁত খিঁচিয়ে বলল, भाग गई? हाँ, भाग के कहां जाएगी तू? आज तुझको भी ट्रक में भर के गुम कर दूंगा। পেছনের পুকুর থেকে জলের মধ্যে একটা বুদবুদের আওয়াজ হলো। সামনে প্রকাণ্ড বড় গাছটা থেকে একটা শুকনো বড় ডাল ভেঙে পড়ল পুকুরের জলে। পেছন ঘুরে শ্যাম দেখল ওই মেয়েটা ওই শুকনো ডালটার উপর উঠে দাঁড়িয়ে ওই বড় পুকুরটার চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
হাতের বন্দুকটা নিয়ে একবার মেয়েটার দিকে গুলি ছুঁড়তে যাচ্ছিল শ্যাম, কিন্তু হঠাৎ পেছন থেকে অনুভব বলল, आप इधर क्या कर रहे हैं सर? कुछ नहीं, तुम जाओ। অনুভব চলে যাচ্ছিল। হঠাৎ বিভৎস চিৎকার করে উঠল শ্যাম। পেছনে তাকিয়ে পুকুরের দিকে টর্চের আলো ফেলে অনুভব যা দেখল তাতে ওর চোখ প্রায় ঠিকরে বেরিয়ে আসার মতো। দুটো কঙ্কালসার হাত জলের ভেতর থেকে হাত বাড়িয়ে শ্যামের পা দুটোকে টেনে জলের গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অনুভব দৌড়ে আসে, শ্যামকে শক্ত করে টেনে ধরে। সেই হাত দুটো শক্ত করে ধরে আছে শ্যামের পাগুলোকে। অনুভব শ্যামের হাতটা শক্ত করে ধরে টানছিল। হঠাৎ রাস্তায় ছিটকে গিয়ে পড়ে দুজন। মেয়ে ভর্তি দুটো ট্রাক প্রচণ্ড গতিতে এসে ওদের পিষে দিয়ে চলে যায়। গাড়িটা প্রচণ্ড গতিতে চলে গেল ওদের গায়ের ওপর দিয়ে, সামনের বর্ডারের গেটের দিকে। পুকুর থেকে সেই কালচে অবয়বটা ওখানে উবু হয়ে বসে ওদের ছিন্ন ভিন্ন দেহটা থেকে চেটে চেটে রক্ত খেতে থাকে। ট্রাকটা থেমেছে। বর্ডারের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রায় অনেকক্ষণ। বর্ডারের এখানে দুজন জওয়ানের তো গেট খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু কোথায় তারা? বাধ্য হয়ে ওসমান ফোন করতেই যাচ্ছিল। কুয়াশা ঘেরা রাতে ট্রাকের পাশের সিটে আরেকটা ছেলে গাড়ি থেকে নেমে কাকে জানি পেছনের রাস্তায় পালাতে দেখল। একবার ড্রাইভারের দিকে তাকিয়ে ছেলেটা চেঁচিয়ে বলল, দেখে আটকাসনি তোরা? গেল রে গেল, একটা মেয়ে পালিয়ে যাওয়া মানে তোরা বুঝতে পারছিস? আরে সত্যি, আমি ভালো করে তো ত্রিপল দিয়ে বেঁধে গুদামঘর থেকে এনেছি। কোনো মেয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই। আর ওদের ওষুধ দেওয়া আছে, ওই দেশে যাওয়ার পর একবারে চোখ খুলবো ওদের। তুই গাড়িতে উঠে আয়। আর ওসমান ভাই ফোন তুলছে না কেন? দাঁড়া, পেছনের ট্রাকটা একবার দেখে আসি, তারপরে উঠছি। চারিদিকটায় সাদা ধবধবে চাদরে যেন ঢাকা। পরের ট্রাকটার দিকে এগিয়ে যাচ্ছিল ছেলেটা। এরপর পেছনের ত্রিপলটা উঠিয়ে একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে আবার সামনে এসে ড্রাইভারের দিকে একবার তাকালো। সিটের সামনের দরজাটা খোলা, ঘাড় এলিয়ে লোকটা ঘুমোচ্ছে। ছেলেটা রেগে গিয়ে লোকটার গায়ে কয়েকবার ধাক্কা মারল। হঠাৎ লোকটা কেমন ওর দিকেই পড়ে গেল। ছেলেটার হাতে কিছু একটা লেগে রয়েছে। মোবাইলের আলোটা জ্বালিয়ে সেটা দেখতেই সে দেখল ওটা টাটকা রক্ত। গাড়ির পাশে আরও কেউ বসে আছে মুখ ঘুরিয়ে। ছেলেটা বলল, এই মেয়ে, তুই কে? তুই কি করছিস এখানে? যা গাড়িতে ঢোক। তুই একে মারিসনি তো? মেয়েটা কোনো সাড়া শব্দ করে না, কেবল লোকটার জামার ভেতর থেকে হাত ঢুকিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ছেলেটা ভয়ে সেখান থেকে দৌড়তে যায়। ছেলেটা প্রথম ট্রাকটার সামনে যেতেই দেখলো মাটিতে পড়ে রয়েছে লোকটার লাশ। ছেলেটা পাগলের মতো চেঁচিয়ে উঠল, এ কেউ মেরে দিয়েছে ওর মতো। এ কে আছো? বাঁচাও আমাকে। বর্ডারের সীমান্ত থেকে বেরোতেই যাচ্ছিল, হঠাৎ সেই মেয়েটা কেমন যেন পৈশাচিকভাবে হেসে বলল, মেয়েদের দরদাম করিস না, আয় আজ তো শরীরের মাংস কেটে আমি কুকুর শিয়ালের সঙ্গে দরদাম করব। ছেলেটা পালাতে যায়, কিন্তু কে জানি ওকে রাস্তায় শুইয়ে ধাক্কা মারতে মারতে সজোরে পুকুরের সামনের গাছটার দিকে নিয়ে আসে। ছেলেটা গড়াতে গড়াতে গাছটার গোড়ার সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। চিৎকার করে ওঠে ছেলেটা, কিন্তু কুয়াশার ঘেরাটোপ পেরিয়ে এই শুনশান এলাকায় কেউ তার আওয়াজ শুনতে পায় না। আস্তে আস্তে সেই কালচে অবয়বটা ছেলেটাকে টানতে টানতে পুকুরের গভীরে নিয়ে চলে যায়। পুকুরের ভেতর থেকে ছেলেটার বিভৎস সুর যেন শীতের রাতের গভীরতায় আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। পুকুরের মধ্যে অর্ধেক শরীর ডুবিয়ে মেয়েটা একটা বাঁকা হাসি নিয়ে ভেসে থাকে। দিনের আলো ফুটতেই নবাবপুরের বর্ডার সীমান্তে ভিড়। দুটো ট্রাক ভর্তি মেয়েগুলোকে পুলিশ সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। সন্ধ্যের দিকে বর্ডারে একটা জিপ ঢুকছিল। এখানকার মানুষেরা পুকুরের সামনে দুটো ছিন্ন ভিন্ন লাশের পোশাক দেখে বোঝে তাহলে বদলি হয়ে এরাই এখানে এসেছিল। এটা বর্ডার নাকি রক্তপুরী তা কেউ ঠাহর করতে পারে না। চারদিকে ছড়িয়ে 5টা লাশ,
কি বিভৎসভাবে তাদের শরীর থেকে এমনভাবে মাংস খুবলে খেয়েছে যেন কোনো ক্ষুধার্ত শিকারী পশুও হার মানবে তার কাছে। এমন বিভৎসভাবে কে মারল ওদের? জনা কয়েক ভিড়ের মধ্যে কোনো উত্তর আসে না। কেবল মিনা একবার কেমন আতঙ্কিত গলায় চিৎকার করে বলল, ওদের ওদের শাপলা মেরেছে। থানায় কয়েকদিন আগেই নতুন দারোগাবাবু হিসেবে এসেছেন দিবাকর। লাশগুলোর পাশ থেকে মিনার কথা শুনে এগিয়ে এসে দিবাকর বাবু মিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কে শাপলা? আপনি তাকে চেনেন বুঝি? মিনা বলে, শুধু আমি কেন, এখন এই গ্রামে সবাই চেনে ওকে। দারোগাবাবু বললেন, আপনি সবটা খুলে বলুন। এখানে যারা খুন হয়েছে তাদের মধ্যে এখানে বদলি হয়ে আসা দুজন জওয়ান আছে, নাম শ্যাম সিং আর অনুভব সিনহা, আর বাকি তিনজন নাম করা মেয়ে পাচারকারী আসামি। নিশ্চয়ই এদের যে মেরেছে সে চায়নি যাতে মেয়েগুলো পাচার হোক। আর যতদূর মনে হচ্ছে জওয়ান শ্যাম সিং আর অনুভব সিনহা ট্রাকের ধাক্কায় মারা গেছে, কিন্তু বাকি তিনজন আর এরা, এই তিনজন কি অপরাধী? এদেরকে কে মারলো? প্লিজ প্লিজ আপনি এই ব্যাপারটা কিছু জানলে আমাদের বলুন। অনেক বছর আগের কথা, তখন এই নবাবপুর বর্ডারের চারদিকে কোনো জনবসতি ছিল না। এই গল্প ভুলতে পারি না আমি। এই রাস্তা দিয়ে যে ওপারের দেশে মেয়ে পাচারের ঘটনা নতুন নয়। অনেক সময় কখনো কখনো দুই দেশের কোনো দেশপ্রেমিক জওয়ানকেও ও দুষ্কৃতীদের বলি হতে হয়েছে। শাপলা ছিল একটা মেয়ের নাম। সেও ট্রাকে করে পাচার হচ্ছিল পাশের দেশে। কতগুলো সারি সারি মেয়ের সঙ্গে তিরপল দিয়ে ঘেরা ট্রাকের ভেতর মেয়েটা সেদিন ঘুমাচ্ছিল। গাড়িটা যে কখন থেকে থেমে থেমে রয়েছে বর্ডারের সামনে তা কেউ টের পায়নি। বিভৎস এক চিৎকার চারদিক থেকে ভেসে আসছে। চোখ খুলে শাপলা দেখলো চারদিকটায় আগুন, ওর পাশে কেউ নেই, পাশের মেয়েগুলোও নেই। আস্তে আস্তে সেই আগুন শাপলার শাড়িতে লেগে যায়। প্রচন্ড চিৎকার করতে করতে মেয়েটা ট্রাক থেকে ঝাঁপিয়ে পড়ে পাশের পুকুরে। গরমের দিন, পুকুর শুকিয়ে ধুধু বালি। শাপলা ওখান থেকে গড়িয়ে গড়িয়ে ছটফট করতে লাগলো। মরে গেলাম মা, মরে গেলাম বাবা, কেউ আছো? আছো? আমি চলে যাচ্ছি, আমাকে আমাকে কেউ বাঁচাও, চল দাও না কেউ এনে, মরে গেলাম। হ্যালো, আমাকে বাঁচাও, আমি তো মরে যাচ্ছি, বাঁচাও। কিন্তু কেউ শুনল না শাপলার আর্তনাদ। এই বর্ডারে তখন তেমন কোনো সৈনিক থাকতো না। এদিকটা চাষবাস হতো, তবে সপ্তাহে মাঝে মধ্যে একবার দুবার টহল দিয়ে যেত। কিন্তু সেদিন কেউ ছিল না চারদিকে কোথাও। জনবসতিহীন সীমান্তে শুধু কাঁটাতারের বেড়ার পাশে লালচে আলোয় অন্ধকারে আগুনে পুড়তে পুড়তে একটা পুকুর দেখতে পেল শাপলা। প্রাণপণ চেষ্টা করলো ওখান থেকে উঠে ওই কাঁটাতারের বেড়া পেরিয়ে ওই দেশের পুকুরের জলে ঝাঁপতে পার, কিন্তু বেড়া ছুঁতে না ছুঁতে ও আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর দাউ দাউ করে পুড়ে সেখানেই। পরের দিন ওর দেহটার চেহারা, চোখ, মুখ কিছুই বোঝা যাচ্ছিল না স্পষ্ট করে। সবকিছু যেন ছাই হয়ে গেছিল। তাই ও প্রতি রাতে ওর ওপরেই সীমান্তের শেষ প্রান্তে হওয়া সে অমানবিক অন্যায়ের আজও প্রতিশোধ নিতে আসে। আর সঙ্গে আরো নারী পাচার করতে আসে অপরাধীদেরও নিজের হাতে শাস্তি দেয়। ওই গাড়ির ড্রাইভারটা কোথায় গেল তাহলে? আপনার কথা মতো আগুন লাগিয়েছিল বললেন সেই রাতে ট্রাকে। যতদূর শোনা যায় সেই রাতে নাকি সেনাবাহিনীর বিরাট একটা অংশ জেনে গেছিল যে ট্রাক ভর্তি মেয়ে পাচার হচ্ছে। তারা কাছাকাছি ইতিমধ্যে চলে এসেছিল।
ধরা পড়বার ভয়ে ট্রাকটায় আগুন লাগিয়ে ট্রাকের ড্রাইভার আর সঙ্গে থাকা আরও একটা লোক পালিয়ে যায় সেখান থেকে। মেয়েগুলো আর্তনাদ করতে করতে ট্রাক থেকে ঝাঁপ দিয়ে চারদিকের মাঠের মধ্যে প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলে যায়। একমাত্র শাপলা ওই জ্বলন্ত ট্রাকটায় তখন ঘুমিয়ে পড়েছিল। ও অনেক পরে টের পেতেই যখন ট্রাক থেকে ঝাঁপ দিল তখন অনেকটা দেরি হয়ে গেছে। বেটা ছেলেদের ওপর ওর বড্ড রাগ। এই নবাবপুর বর্ডারে রাতে কোনো বেটা ছেলে এলে নয় তাকে তাড়িয়ে দেয়, কিংবা কখনো মারতে ইচ্ছা হলে মেরেও ফেলে শাপলা। প্রতি রাতে ও ফিরে আসে এই পুকুরটায়। পুকুরটা বুঝিয়ে দিতেই তো পারে, আমি দেখছি। এই নিয়ে চিঠি পাঠিয়ে দেবো ওপর মহলে। মিনা হেসে উঠে বলল, লাভ নেই স্যার, অনেক চেষ্টা হয়েছে। কেউ মরে ভেসে উঠেছে তো কেউ উন্মাদ হয়ে গেছে। দারোগাবাবু মিনার দিকে তাকিয়ে একবার বললেন, আপনার শাপলা নিয়ে গল্পটা মনে হয় বানানো না? ক্ষমা করবে, আমি বিশ্বাস করতে পারলাম না। তদন্ত হবে, আসল সত্যিটা সবার সামনে আসবে। আমি নিজেই দায়িত্ব নিয়ে পুরো বিষয়টা দেখব। এতদিন তো আমি ছিলাম না। শুনেছি যদি ওই পুকুরটা আর বর্ডারটা নিয়ে এখানে আসার আগে কিছু ঘটনা, তবে চাপ নেই, সত্যিটা সামনে আসবেই। দারোগা ফিরে যাচ্ছিলেন, হঠাৎ মিনার ঘোমটাটা ডান পাশের গালটা থেকে সরে গেল। বৃদ্ধা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বললেন, দারোগা বাবু, আমি নিজে সেই ঘটনার প্রমাণ। কারণ আমিও সেদিন ওই ট্রাকে ছিলাম। ও যখন পুড়েছিল আমি দূর থেকে দেখেছিলাম, কিন্তু আমি কিছু করতে পারিনি সেদিন। আমি শাপলাকে সেদিন বাঁচাতে পারিনি। আমি সেখানে পৌঁছতে পৌঁছতে সবটা শেষ। তারপর এখানে বিয়ে করে সংসার করছি 50টা বছর। শাপলা সেই বীর পুরুষদেরও জীবন নিয়ে খেলবার জন্য আজ এই নবাবপুর বর্ডারে ফিরে আসে। বৃদ্ধার পায়ের সামনে একটা মোবাইল পড়েছিল, সেটা কুড়িয়ে নিলেন দারোগাবাবু। মোবাইলটা শ্যাম সিং নামের গতকাল এখানে আসা সেই জওয়ানের। মোবাইলে শেষ কল এসেছিল মেয়ে পাচারকারী চক্রান্তে 12 বার জেল খাটা আসামি ওসমান আলীর। প্রায় 2 মাস পর পুলিশ তদন্ত করে প্রায় অনেকজনকে গ্রেপ্তার করেছে, এমনকি মূল অভিযুক্ত ওসমান আলীকেও। এবং শ্যাম ও অনুভব যে সেই রাতে নারী পাচারকারীদের সাহায্য করেছিল তা প্রমাণিত। তবে তারা আর কেউ বেঁচে নেই। তারাও দোষী, কিন্তু হয়তো তাদের কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সেই রাতে শাস্তি দিয়েছে, কিন্তু সেটা কে তা আর বোঝা গেল না। শাপলা তো মারা গেছে, তাই ওর শাস্তিও হলো না। তবে আদালত শাপলা মেয়েটার সঙ্গে ঘটা অমানবিক ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে, তার জন্য ওই বর্ডার চত্বরে প্রশাসনকে যথেষ্ট সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে বলেছে। আজ রাতে আবার একটা ট্রাক বর্ডারের সামনের রাস্তাটা দিয়ে বর্ডারের গেটের দিকে ঢুকছে। হঠাৎ রাস্তা আটকে একটা মেয়ে দাঁড়িয়ে পড়ল। ট্রাকের সামনে জ্বলতে থাকা দুটো আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। ট্রাকের জানলা দিয়ে মুখ বের করে ট্রাক ড্রাইভার চিৎকার করে বলল, এই কে রে তুই? এই সরে যা ট্রাকের সামনে থেকে। সামনে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কে তুই? মেয়েটা বাঁকা হেসে উত্তর দেয়, আমি শাপলা।
শুনছিলেন শাপলা, লেখক দেবোত্তম দে। আমাদের এই গল্পে গল্প পাঠে ছিল সায়ন্তন এবং অন্যান্য চরিত্রে তৃষা, নীল, তনিষা, সৌভিক, প্রভাকর, সৌমদ্বীপ, সৃষ্টি, অস্মিতা, রমাকান্ত, ঋদ্ধি, প্রীতম, সৌমদ্বীপ এবং আমি আর্য। কভার ডিজাইন শুভদীপ ব্যানার্জি, সাউন্ড ডিজাইন শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায়। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিশ্চয়ই জানাবেন আমাদের। কীভাবে জানাবেন? কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে এবং তার সাথে আপনি যদি চান আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জানাতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক থাকলো এই গল্পের ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।